আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবিসি লার্নিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যেমনটি আজকে আমাদের এই স্লাইডে দেখতে পাচ্ছেন যে তুরস্ক কেন সুইডেনের ন্যাটো সদস্য হওয়ার বিষয়ে অবস্থান পরিবর্তন করলো, এই বিষয়ে আমরা একটু আজকে জানার চেষ্টা করব। কারণ বিশ্ব ইতিহাসে বা আন্তর্জাতিক যে সাধারণ জ্ঞানের যে আন্তর্জাতিক বিষয়টা আছে সেখানে মূলত আলোচিত বিভিন্ন বিষয় আসে, বিশেষ করে ন্যাটো অর্গানাইজেশন হিসেবে ন্যাটোর জায়গা, ইইউ এর জায়গা, অথবা তুরস্ক, রাশিয়া বা যে ইউএসএ আছে, এই কান্ট্রিগুলো সম্পর্কে কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। অথবা আমাদের বিভিন্ন সময় পরীক্ষায় লিখতে গিয়ে বিশেষ করে যদি কোথাও রিটেন লিখতে হয় তাহলে কিন্তু আমাদের এই বিষয়গুলো জানা দরকার পড়ে। তো আজকে আমরা এখন জানার চেষ্টা করবো যে তুরস্ক কেন সুইডেনের যে নেটো সদস্য হওয়ার যে অবস্থান, তাদের একটা ব্যাখ্যা ছিল। তো ব্যাখ্যাটা কি ছিল আমরা প্রথমে জানার চেষ্টা করি। প্রথম হচ্ছে যে ফিনল্যান্ড, আমরা জানি যে এখন বর্তমানে সর্বশেষ যে কান্ট্রি, যেটা 4 এপ্রিল 2023 আর 4 এপ্রিল, হ্যাঁ 4 এপ্রিল 2023 জয়েন করেছে কোন রাষ্ট্র? ফিনল্যান্ড। ঠিক আছে, অর্থাৎ সর্বশেষ রাষ্ট্র যেটা ন্যাটোতে জয়েন করেছে সেটা হচ্ছে ফিনল্যান্ড। ঠিক আছে, তো এই যে ফিনল্যান্ড জয়েন করলো, এর পিছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে রাশিয়ার ইউক্রেন আক্রমণ। ঠিক আছে, তো সে জায়গা থেকে আমরা আস্তে আস্তে বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব যে তুরস্ক এতদিন কি করেছিল। তুরস্ক ফিনল্যান্ডকে আগে যেরকম একসময় অনুমতি চায়নি, কিন্তু পরবর্তী অনুমতি দিয়েছে। কিন্তু এখন সুইডেনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে সুইডেনকে এতদিন যাবৎ তুরস্ক অনুমতি দিচ্ছিল না। তুরস্ক অনুমতি দিচ্ছিল না সুইডেনকে ন্যাটোতে অংশগ্রহণ করার জন্য। এর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। সেই কারণটা হচ্ছে তুরস্ক অভিযোগ করতেছিল সুইডেন কি করে টেরোরিস্ট যারা আছে, এই টেরোরিস্টদেরকে হোস্ট করে, অর্থাৎ পিকেকে, পাশাপাশি গোলেনিস্ট যাদেরকে তুরস্ক বা বর্তমানে এরদোয়ান সরকার মনে করে যে এই যে হয়েছিল তুরস্কের, সেই কোটার পিছনে এই গোলেনিস্টদের অবদান আছে। তো এদেরকে নাকি সুইডেন হচ্ছে আপনার হোস্ট করে বা এদেরকে সহযোগিতা করে, এই অজুহাতে বা এই সন্ত্রাসবাদের অজুহাতে কিন্তু সুইডেনকে এতদিন ন্যাটোতে অনুমতি দিচ্ছিল না তুরস্ক। তো অনুমতি দেওয়া না দেওয়ার বিষয়টা আসলে কেমন, অথবা ন্যাটোর সদস্য কারা, বা ন্যাটোতে সদস্য হিসেবে জয়েন করতে হলে কি করতে হবে, এই বিষয়গুলো যদি আমরা একটা বুঝতে পারি প্রথমে, তাহলে আমাদের সহজ হবে। তো প্রথমে বলে রাখি, সুইডেনকে তুরস্ক এতদিন অনুমতি দেয়নি এই ন্যাটোতে জয়েন করার জন্য, কিন্তু এখন দিয়েছে, বা এখন তারা স্বীকৃতি দিয়েছে বলে ন্যাটোর যে প্রধান তিনি বলেছেন, যে এরদোয়ান এই কথা বলেছেন। তো আমরা পরবর্তী দেখার চেষ্টা করি যে দেখেন যে ইউরোপীয় ইউনিয়ন এটা কি। এটা যদি আমরা জানি বা এইগুলো যদি জানি তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর একটি গুরুত্বপূর্ণ সংস্থা। এটার কান্ট্রি বা সদস্য রাষ্ট্র আছে 27টি। তো এই বিষয়গুলো একটু খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখলে আমাদের জন্য সহজ হবে। তো ইইউ বা ইউরোপীয় ইউনিয়নের 27টি রাষ্ট্র হচ্ছে আপনার সদস্য। তো এটা কি ধরনের একটা অর্গানাইজেশন আমাদের একটু জানা দরকার। এটা হচ্ছে সুপার ন্যাশনাল পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইউনিয়ন। কি ধরনের? ন্যাশনাল না, এটা সুপার ন্যাশনাল। পাশাপাশি ইউ একটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক ইউনিয়ন। বুঝতে পারছেন, এটা রাজনৈতিক এবং একটি অর্থনৈতিক ইউনিয়ন হচ্ছে এই ইইউ। তো ইউ এর 27টি কান্ট্রি আছে। এই ইউ সম্পর্কে আমরা একটু মাথায় রাখবো যে ইউটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে বিশ্ব বাণিজ্য এবং রাজনীতিতে। সেই জায়গা থেকে এটা সম্পর্কে মাথায় রাখবো। আমরা এই বিষয়গুলো একটু একটু কথা বলে যাচ্ছি কারণ এটা পরে পড়তে আলোচনায় আসবে। তারপরে আমরা যদি আসি যে ন্যাটো, তো ন্যাটো জিনিসটা কি, আমরা ন্যাটো নিয়ে যেটা আলোচনা করতেছিলাম আজকে, যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা ন্যাটো। ন্যাটো মানে কি? ন্যাটোর পূর্ণরূপ কি? ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তো এই নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের মোট সদস্য কয়টি? 31টি সদস্য রাষ্ট্র আছে। ঠিক আছে, তো এখন এই 31টি যে রাষ্ট্র, এর মধ্যে সর্বশেষ রাষ্ট্র কোনটি? আমি যেটা বলছিলাম, ফিনল্যান্ড। আর এখন এই ফিনল্যান্ড হওয়ার পরে
এখন যদি আরেকটি রাষ্ট্র যেটা প্রায় সদস্য হয়ে যাচ্ছে অবস্থার মধ্যে আছে, সেটা যদি হয়ে যায়, সর্বশেষ এখন আছে ফিনল্যান্ড, কিন্তু যদি আরেকটা রাষ্ট্র জয়েন করে 32তম রাষ্ট্র হিসেবে জয়েন করবে কোনটা? সুইডেন। সুইডেন 32তম রাষ্ট্র হিসাবে জয়েন করতে যাচ্ছে। তো এটা ইঙ্গিতটা কি, এটা পরবর্তী স্লাইডে আমরা দেখব। তো আমরা বুঝলাম যে এখানে আর ন্যাটোটা কি, একটা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনটা কি, এটা সামরিক জোট, ঠিক আছে। এখন যাই যে ন্যাটোতে আসলে একটা রাষ্ট্র যদি জয়েন করতে চায় তাহলে কি ধরনের বিষয়গুলো, তারা সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে। তো ন্যাটোর একটা বড় ব্যাপার হচ্ছে যে ন্যাটো হচ্ছে আপনার এমন একটি সংগঠন যেখানে আর্টিকেল 5 এ বলা আছে, ন্যাটোর আর্টিকেল 5 এ বলা আছে যে which states that an armed attack against one NATO member is an armed attack against all. অর্থাৎ নেটোর যেই মেম্বার রাষ্ট্রগুলো আছে, অর্থাৎ আমরা এখন পর্যন্ত যে 31টা রাষ্ট্রের কথা জানি, এই রাষ্ট্রগুলোর মধ্যে কোনো একটাকে যদি কেউ সামরিকভাবে আক্রমণ করে, তাহলে এটা নেটো জোটটা মনে করবে যে এটা তাদের সকলের উপর আক্রমণ করেছে। তা বুঝতে পারছেন এটা কত গুরুত্বপূর্ণ। এখন আমরা জানি তুরস্ক হচ্ছে এই যে এই ন্যাটোতে একমাত্র মুসলিম সদস্য রাষ্ট্র, ঠিক আছে। তো তুরস্ক আপনারা জানেন যে ইউরেশিয়ার একবার ইয়েতে পড়েছে মাঝামাঝি, যে কারণে তো এই তুরস্ককে নিয়ে কিন্তু আসলে ইউরোপীয় ইউনিয়ন বা নেটোর একটা কষ্টের জায়গা আছে, ঠিক আছে। তো সে জায়গা থেকে এখন এই যে মুসলিম কান্ট্রি হিসেবে একমাত্র মুসলিম কান্ট্রি নেটোতে, তো কথা হচ্ছে যে এখন যদি টার্কি থেকে যদি কেউ আক্রমণ করে, বা এটা বর্তমান নাম হচ্ছে তুর্কিয়ে, তো তুর্কিয়েতে যদি কেউ আক্রমণ করে, তাহলে নেটোর সদস্য হিসেবে তুর্কির পক্ষে প্রত্যেকটা রাষ্ট্র দাঁড়াতে হবে, ঠিক আছে। এটা একটা বড় বিষয়। এখন আরেকটা বিষয় হচ্ছে, কেউ যদি ন্যাটোর সদস্য হইতে চায়, তাহলে যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্রের কনসেনসাস লাগবে। সবগুলো রাষ্ট্রের একসাথে কনসেনসাস লাগবে। কনসেনসাস ছাড়া এই যে ন্যাটোতে কেউ প্রবেশ করতে পারবে না। সুতরাং একটা রাষ্ট্র যদি কি করে, কখনো এটার মধ্যে ভেটো দেয়, তাহলে কিন্তু কেউ এই কাজটা হবে না। এটা হচ্ছে নেটোর একটা মূলনীতি। তো এখন যদি এরকম হয় যে একটা রাষ্ট্র, ধরুন যে যদি এমন হয়তো যে নেটোতে কিন্তু এখন সুইডেনকে যেহেতু তুরস্ক বলেছে সুযোগ দিবে, সুযোগ যদি না দিত তাহলে সবাই একমত, কনসেনসাস হয়েছে, বাট একটা মাত্র রাষ্ট্র যদি এটা অমত করতো, ভেটো দিত, তাহলে এটা বলা হয়তো যে কনসেনসাস -1 রুল। অর্থাৎ এই রুলটার নাম হয়তো একজন বাদে সবাই সম্মত, এটা একটা রুল। কিন্তু এখন পর্যন্ত নেটোতে এরকম কিছু ঘটে নাই যে কারো অমতে কোনো কাজ হয়েছে। তারা চেষ্টা করে ডিপ্লোম্যাটিক্যালি এবং এটাকে আরো কিছু ইন্টারেস্ট গ্রো করে, যারা এটার বিরোধিতা করে তাদেরকে শান্ত করার জন্য। তো এখন এই যে ন্যাটোতে কেন আমরা আসলে আলোচনায় আসি, তো ন্যাটোতে কেন মানে সুইডেনকে কেন তুরস্ক এখন সুযোগ দিতে চাচ্ছে। কথা হচ্ছে, আপনারা জানেন যে তুরস্কের এমন একটা অবস্থা এখন যে অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল। তো সে জায়গা থেকে তুরস্ক কিন্তু চাচ্ছে তার উপরে যে ধরনের স্যাংশন আছে, তার ব্যাপারে যে সমস্ত নেগেটিভ ধারণা আছে সারা বিশ্বব্যাপী, এগুলোকে তারা চেষ্টা করছে মুছে ফেলতে। তো বা এখন যেহেতু সামরিকভাবে আরো শক্তিশালী হওয়া প্রয়োজন, তো এই যে ট্রেড অফ, এই শব্দটা আমরা দেখতে পাচ্ছি। ট্রেড অফ মানে হচ্ছে বিনিময়, ঠিক আছে। কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু নেয়া, ট্রেড করা। ট্রেড মানে কি? ব্যবসা করা। তো কোনো কিছুর বিনিময়ে, অর্থাৎ আমরা দেখি যে এই যে F-16 যে ফাইটার জেটস আছে, এটা খুবই ইউএস এর মানে মেড, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা প্রভাব বিস্তারকারী একটা অস্ত্র যুদ্ধের জন্য। তো এই যে যদি যে কারণে সুইডেনকে অনুমতি দিবে মৌখিক স্বীকৃতির পরেই কিন্তু বাইডেন এই ইঙ্গিতটা দিয়েছে তাদের কাছে, অর্থাৎ তুরস্কের কাছে এই F-16 যে ফাইটার জেটস আছে এগুলো দেওয়া হবে। তারপরে আরেকটা বিষয় যেটা সুইডেনকে স্বীকৃতি দেওয়ার পিছনে বা নেটোতে জয়েন করার পিছনে দেওয়ার কারণ, অনুমতি দেওয়ার কারণ তুরস্কে, সেটা হচ্ছে
ইউরোপীয় ইউনিয়ন। আমরা আগে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে জেনেছিলাম যে এই যে ইউরোপিয়ান ইউনিয়নে তুরস্ক কিন্তু অনেকদিন যাবৎ জয়েন করার চেষ্টা করতেছে। তো ইউরোপীয় ইউনিয়নে অনেকগুলো সুবিধা আছে, এই সুবিধাগুলো নেওয়ার জন্য বা কিছু এমন কিছু সুবিধা আছে যেগুলো তুরস্কের জন্য অনেক বেশি কল্যাণ বয়ে আনবে যদি ইউরোপীয় ইউনিয়নে জয়েন করতে পারে। এখন প্রায় 50 বছর যাবৎ 50 বছর যাবৎ কিন্তু এই তুরস্ক চেষ্টা করতেছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য। এখন এই সরাসরি এরদোয়ান যেটা বলেছে যে সরাসরি বলেছে, আই এম মেকিং দিস কল টু দিস কান্ট্রিজ দ্যাট হ্যাভ কেপ্ট টার্কি ওয়েটিং অ্যাট দ্য গেটস অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। দেখেন এখন এই এরদোয়ান এই কথা বলতেছে যে ইউরোপীয় ইউনিয়নের গেটের মধ্যে টার্কি এসে দাঁড়ায় আছে এবং তারা 50 বছর যাবত অপেক্ষা করতেছে এই ইউরোপীয় ইউনিয়নে জয়েন করবে। কিন্তু কিছু রাষ্ট্র আছে, হ্যাঁ, কান্ট্রিজ আছে যারা কি করতেছে যে তুরস্ককে এই সুযোগটা দিচ্ছে না, তারা তাদেরকে ওয়েটিং এ রাখছে।